আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ওয়াল্ট হুইটম্যান এর বায়োগ্রাফি নিয়ে। ওয়াল্ট হুইটম্যান হচ্ছেন একজন ফেমাস আমেরিকান পোয়েট and he is considered is one of the most significant poet of in the 19th century. ওয়াল্ট হুইটম্যান 1819 সালের 31 মে নিউ ইয়র্কের ওয়েস্ট হিলে জন্মগ্রহণ করেন। এখন উনি যখন নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছিলেন এবং ২ বছর বয়সে ওনারা ওয়েস্ট হিল থেকে ব্রুকলিনে চলে আসেন এবং পরবর্তীতে ওই ব্রুকলিন ছোট ডাউনটাউন ছোট্ট একটা শহর, সেই ব্রুকলিন শহরে তার পরবর্তী জীবন 40 বছর বয়স ওখানে উনি ব্যয় করেন। এবং ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলতে চাই, ওয়াল্ট হুইটম্যান আমেরিকান ইতিহাসে অসামান্য অবদান রেখে গিয়েছেন। যেরকমটা অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যে ভূমিকা রেখেছেন, ঠিক সেরকমই ওয়াল্ট হুইটম্যান আমেরিকান ইতিহাসে ভূমিকা রেখেছেন। এই জন্যই ক্রিটিক্সরা বলেন যে তোমরা যদি আমেরিকাকে জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ওয়াল্ট হুইটম্যানের ক্রিয়েশন সম্পর্কে জানতে হবে, দ্য লিভস অফ গ্রাস পড়তে হবে, তোমাদেরকে তার কবিতাগুলি পড়তে হবে। ওয়াল্ট হুইটম্যান মানেই হচ্ছে আমেরিকা। ওয়াল্ট হুইটম্যান 26 মার্চ 1892 ক্যামডেন নিউ জার্সি ইউনাইটেড স্টেটে মৃত্যুবরণ করেন। ওনার জীবনকাল ছিল 72 বছর বয়সের। এখন চলো তার প্যারেন্টস সম্পর্কে কিছু তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। তার মায়ের নাম ছিল লুইসা ভ্যান ভেলসন হুইটম্যান। উনি ছিলেন একজন প্রচন্ড ভালো একজন মহিলা এবং উনি ওনার সন্তানদের খুবই কাছাকাছি ছিলেন এবং তার যত ভালো গুণাবলী আছে সব কিন্তু হুইটম্যানকে প্রচন্ড পরিমাণে প্রভাবিত করেছিল, যা পরবর্তীতে আমরা তার রচনায় পেয়ে থাকি। ওয়াল্ট হুইটম্যান এর বাবার নাম ছিল ওয়াল্টার হুইটম্যান সিনিয়র। সিনিয়রটা কেন? যখন আমেরিকানরা অথবা ইংলিশরা তাদের সন্তানের জন্য কিন্তু সেম নামই ব্যবহার করে, যেমন ওয়াল্ট হুইটম্যানের নামও কিন্তু ওয়াল্টার হুইটম্যানই। এখন সিনিয়র দিয়ে বাবাকে বোঝায়, জুনিয়র দিয়ে কিন্তু আহ বাচ্চাকে বোঝায় আর কি, ছেলেকে বোঝায়। তো ওয়াল্টার হুইটম্যান সিনিয়র যখন কোথাও দেখবে তখন তো তোমরা বুঝে নেবে যে এটা তার বাবাকে বলে, বাবাকে ইন্ডিকেট করছে। ওয়াল্টার হুইটম্যান সিনিয়র ছিলেন প্রথমত একজন খামার ব্যবসায়ী। পরবর্তীতে উনি রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেন, কিন্তু রিয়েল এস্টেটের ব্যবসা উনি তেমন ভালো করতে পারেননি। ওয়াল্টার হুইটম্যানরা ছিলেন 9 ভাই বোন, তার মধ্যে ওয়াল্টার হুইটম্যান ছিলেন দ্বিতীয় সন্তান। এখন ওয়াল্টার হুইটম্যানদের ফাইন্যান্সিয়াল অবস্থা এতই খারাপ ছিল যে 11 বছর বয়সে তার প্রাইমারি লেখাপড়া শেষ করে উনি মাত্র 11 বছর বয়সে একটা ল ফার্মে তোমার অফিস বয় হিসেবে কাজ করা শুরু করেন। দেন উনি যখন একটু বড় হলো তখন উনি তোমার একটা স্কুলে শিক্ষকতা শুরু করেন, কিন্তু স্কুলের শিক্ষকতা ওনার কাছে তেমন ভালো লাগতো না। উনি আসলে স্কুলের শিক্ষকতাটাকে মানে টিচিং প্রফেশনটাকে উনি এনজয় করতে পারেননি। দ্যাটস ওয়াই পরবর্তীতে উনি একটা তোমার ছাপাখানায় কাজ করা শুরু করেন এবং সেখান থেকেই মূলত ওনার যে রাইটিং স্কিলটা মানে উনি যে লেখা সেটা উনি শুরু করেন। এখন ওয়াল্টার হুইটম্যানের কিন্তু তেমন তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই। ওয়াল্টন হুইটম্যানকে আমি যদি বলতে চাই উনি একজন নিজে শিক্ষিত একজন মানুষ ছিলেন, যে নিজেকে নিজে প্রচুর পড়াশোনা করে শিক্ষিত করেছিলেন। এখন ওয়াল্টার হুইটম্যান কাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিল সেটা চলো জেনে নেই। ওয়াল্টার হুইটম্যান রাল্ফ ওয়ালডো ইমারসন ওনার এবং আব্রাহাম লিঙ্কন দ্বারা খুব ইনফ্লুয়েন্সড ছিলেন। এন্ড আব্রাহাম লিঙ্কনকে ওয়াল্টার হুইটম্যান প্রচন্ড ভালোবাসতেন। আব্রাহাম লিঙ্কনকে যখন মানে মেরে ফেলা হলো তখন উনি প্রচন্ড কষ্ট পেয়েছিলেন এবং তার কষ্ট এবং আব্রাহাম লিঙ্কনকে উদ্দেশ্য করে তিনি একটি কবিতা লিখেছিলেন, যেন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এটা কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাসে খুবই মানে বিখ্যাত একটি কবিতা। এটা নোটেবল ওয়ার্ক সম্পর্কে যদি তোমাদেরকে আমি বলতে চাই, তো এখানে আমি খুবই অল্প কিছু নোটেবল ওয়ার্ক সম্পর্কে মানে লিখেছি, কারণ উনি মানে ওনার ক্রিয়েশন হচ্ছে মানে অনেক বড় ক্রিয়েশন। ওনার ক্রিয়েশন, উনি শুধু 300 কবিতাই লিখেছেন। উনি একাধারে ছিলেন সাংবাদিক, তিনি ছিলেন তোমার
এসিস্ট ছিলেন। উনি প্রচুর মানে এসে লিখে গিয়েছেন। তো এখান থেকে এখন তোমাদেরকে আমি যেগুলি লিখেছি সেগুলি মূলত তোমরা যেগুলো ফার্স্ট ইয়ারে আছো, তো তোমরা ফোর্থ ইয়ারে মানে ফোর্থ ইয়ার মাস্টার শেষ করতে করতে তোমরা এই কবিতাগুলি এখান থেকে বেশ কিছু কবিতা তোমরা পড়বে, সেজন্য আমি এই কবিতাগুলি এখানে লিখে দিয়েছি। তো লিভস অফ গ্রাস, সং অফ মাই সেলফ, আই হিয়ার আমেরিকান সিঙ্গিং, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এ ক্লিয়ার মিডনাইট, ডেমোক্রেটিক বিস্টার্স, poet and prose, crossing to the Brooklyn Ferry, drum trams and many more। আরো অনেক কিছু লিখেছেন। এখন আমরা জানবো তার রাইটিং স্টাইল সম্পর্কে। এখন তোমাদেরকে, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে, তো তোমাদেরকে একটা আমি সাজেশন দিতে পারি অ্যাজ এ বড় বোন হিসেবে অথবা টিচার হিসেবে। যেটা হলো, তোমরা যখন কোনো সাহিত্যের কোনো প্রোজ রাইটিং অথবা তোমরা ড্রামা নভেল তোমরা পড়বে, তখন অবশ্যই ওই রাইটার সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবে। বিকজ তোমরা যখন ওই রাইটার সম্পর্কে জানবে উনি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন, ওই শতাব্দীর তে কি ধরনের মুভমেন্ট হয়েছিল সাহিত্যে, অথবা তার রাইটিং স্টাইলটা সম্পর্কে তোমরা জানবে, তখন তার ওই টপিকটা তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো ওয়াল্টার হুইটম্যান সম্পর্কে এখানে যা লিখেছি, যেমন তাকে সবচেয়ে প্রভাবশালী কবি বলে মানা হয়, এটা তো তোমরা অলরেডি জানো, আমি অলরেডি বলে দিয়েছি। এখন ওয়াল্টার হুইটম্যান তার কবিতায় ট্রান্সেন্ডেন্টালিজম অ্যান্ড রিয়ালিজমের মিশ্রণ ঘটিয়েছিলেন। তাকে অনেক সময় ফাদার অফ রিভার্স বলা হয়। এখন ট্রান্সেন্ডেন্টালিজম অ্যান্ড রিয়ালিজম কি, এটা একটু পরে তোমাদেরকে আমি বলছি। চলো আগে জেনে নিই ফ্রি ভার্স কি। এখন ফ্রি ভার্স হলো এমন একটি কবিতা লেখার স্টাইল যেখানে কবিরা কোনো নিয়ম ফলো করে কবিতা লিখেন না। The definition of free verse is a style of writing poems without regular rhythm or rhyme। অর্থাৎ মানে ওই কবিতার মধ্যে কোনো রাইম অর রিদম থাকবে না। অ্যাকচুয়ালি যদি ফ্রি ভার্সকে আমি বলতে যাই, এটা হচ্ছে কবি গদ্য আকারে লেখা কবিতা। ওই কবিতাগুলি খুব অনেক বড় বড় হয় এবং কবিতার মধ্যে তেমন গদ্যের মতো কবিতাগুলি মূলত লেখা থাকে। তো ওনাকে যে ফ্রি ভার্সের মানে জনক বলা হয়, অ্যাকচুয়ালি কিন্তু উনি কিন্তু ফ্রি ভার্সের জনক না। উনি মূলত ফ্রি ভার্সকে তার কবিতায় ব্যবহার করে একে সবার মাঝে পরিচিতি এনে দেন এবং প্রচন্ড জনপ্রিয়তা লাভ করিয়ে দেন। এখন চলো আমরা জেনে নিই ট্রান্সেন্ডেন্টালিজম অ্যান্ড রিয়ালিজম কি। ট্রান্সেন্ডেন্টালিজম হলো একটি আন্দোলন যা 1900 শতকের মাঝখানে আমেরিকার নিউ ইংল্যান্ড এলাকায় উদ্ভব হয়। এ আন্দোলনে সাহিত্যিকরা মানবতার বিকাশ ও প্রগতি সম্পর্কে নতুন ধর্মীয় ও দার্শনিক ধারণাগুলো উন্মুক্ত করে দেখানোর চেষ্টা করেন। ট্রান্সেন্ডেন্টালিজম এর মূল ধারণা হলো মানব একটি নিরবিচ্ছিন্ন সম্পূর্ণতা ও প্রকৃতির সাথে একতার ভাবে সম্পর্ক রয়েছে। এই ধারণার ভিত্তিতে মানুষ প্রকৃতির মধ্যে থাকে এবং তার সাথে মিলিত হয়, তাই মানুষের সমস্ত প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে হয় না। এটা তো ছিল তোমার, জাস্ট আমি লিখেছি। এখন যদি তোমাদেরকে আমি সহজ বাংলায় বলতে চাই, ট্রান্সেন্ডেন্টালিজম হলো তোমার ওই ওই ধারণার মতে, যারা ওই ধারণাকে বিশ্বাস করতো তাদের মতে প্রকৃতি এবং মানুষ সেটা হলো এক ও নিরবিচ্ছিন্ন। তারা যেমন মানুষ প্রকৃতিতে আসে এবং প্রকৃতিতেই মিশে যায়, এবং সেই কারণে মানুষকে প্রকৃতির বিরুদ্ধে যেতে হয় না বা লড়াই করতে হয় না। তোমরা যদি ওয়াল্ট হুইটম্যান এর সং অফ মাইসেলফ অথবা ক্রসিং টু দি ব্রুকলিন ফেরি এই কবিতাটা পড়ো, তোমরা বুঝতে পারবে হুইটম্যান কি পরিমাণ প্রকৃতিকে ভালোবাসতেন। তার পুরা ধ্যান জ্ঞান ছিল প্রকৃতি, এবং উনি প্রকৃতিকে এত পরিমাণ প্রেস করেছেন, অনেকটা গডের মতো উনি প্রেস করেছেন। ঠিক আছে, গডের স্থানে ওই সম্মানটা উনি দিয়েছেন, এবং ওই সম্মানটা উনি দিয়েছেন এবং প্রকৃতিকে উনি সেটাই বলেছেন যে মানুষ এবং প্রকৃতি এক, এবং সেখানে সেই জন্য প্রকৃতিকে মানুষকে ভালোবাসতে বলেছেন। নাও রিয়ালিজম সম্পর্কে যদি আমি বলতে চাই, রিয়েল শব্দ তো তোমরা জানোই, বাস্তব। রিয়ালিজমও ছিল বাস্তব, এবং বাস্তবে যেখানে হচ্ছে কবিরা কোনো রকম ভনিতা না করে যেই জিনিস যেরকম ঠিক সেই রকম ভাবে উপস্থাপন করে। অনেক সময় দেখা যায় কবিরা মানে তোমার কোনো প্রেমিকাকে নিয়ে কি পরিমাণ যেমন সেলাই কম্পেয়ার দিয়ে তোমরা পড়ে দেখেছো যে শেক্সপিয়ার কি পরিমাণ প্রেস করেছে তার গার্লফ্রেন্ডকে বা তার ভালোবাসার মানুষকে। ওকে, কিন্তু রিয়ালিজমে দেখা যায় যে মানুষ ঠিক যেরকম, ক্রসিং টু দ্য ব্রুকলিন ফেরির মধ্যে কবি যখন শুরু করেছিলেন, যে সেখানে দেখা যায় যে কবি ব্রুকলিন ফেরিতে পার হচ্ছেন এবং সেখানকার মানুষ
যে মানে মানুষ যে বা ওই পরিবেশটা যেরকম ছিল ঠিক কিন্তু উনি সেভাবেই বর্ণনা করেছেন যে মানুষজনকে খুব এক্সট্রাঅর্ডিনারি তেমন কোনো কিছু বানিয়ে ফেলেনি। মানুষরা নরমাল অ্যাটায়ার ছিল। তারপরে সেখানে পাখি উড়ছিল ঠিক সেইম মানে রিয়েল। তোমরা যখন ওই কবিতাটা পড়বে তখন মনে হবে যে তোমরা ঠিক ওই ফেরির মধ্যে উপস্থিত আছো। এরকম সুন্দরভাবে উনি অ্যাকচুয়ালি কবিতা লিখেছেন। সো এই ছিল ওয়াল্ট হুইটম্যানের রাইটিং স্টাইল। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।